তো বন্ধুরা, ফিরে এলাম আবার। আমাদের আজকের আলোচনার বিষয় দশম শ্রেণীর সরল সুদ কষা। তো সুদ কথাটার সঙ্গে তোমরা হয়তো কিছুটা পরিচিত। তোমরা শুনেছো যে ব্যাংকে টাকা বাড়ছে, ব্যাংকে এত সুদ পেলাম, এই সমস্ত কথা তোমরা হয়তো শুনেছো। তো সুদটা কি না, সুদ হচ্ছে যদি কেউ কাউকে টাকা দিয়ে রাখে তাহলে সেখান থেকে বাড়তি কিছু টাকা পায়। আমরা সাধারণত ব্যাংকের ক্ষেত্রে ব্যাপারটা দেখতে পাই যে হয়তো ব্যাংকে কিছু তোমার বাবা বা কাকা কেউ হোক টাকা রাখলো, নিয়ে দেখা গেল যে কয়েক বছর পরে সেই টাকাটা বেড়ে গেছে একটু, অর্থাৎ সেই টাকার সঙ্গে অতিরিক্ত কিছু টাকা আরও দেওয়া হচ্ছে। এই অতিরিক্ত টাকাটাকে বলে সুদ। অনেকটা ভাবতে পারো যে অনেকটা ভাড়ার মতো, সুদ অনেকটা ভাড়া। কীরকম না, যদি মনে করো তোমাদের একটা বাড়ি আছে, তোমরা সেই বাড়িটা কাউকে থাকতে দিলে, তাহলে তারা বাড়িটাকে ব্যবহার করতে দিলে, তাদেরকে বাড়িটা ব্যবহার করতে দেওয়ার ফলে কয়েক বছর তোমরা লাগাতার যে প্রতি মাসে কিছু করে টাকা পেতে থাকলে, তাই তো? অর্থাৎ বাড়িটা ব্যবহার করতে দেওয়ার দরুন তোমরা কিছু টাকা পেলে। একইভাবে আমরা যদি কিছু টাকা কাউকে ব্যবহারের জন্য দিয়ে থাকি, তাহলে সেই টাকাটার ভাড়া হচ্ছে সুদ। অর্থাৎ টাকাটা ব্যবহার করার জন্য দিলাম, অতএব সেখান থেকে কিছু আমরা বাড়তি পাওনা পাবো, সেইটা হচ্ছে সুদ। এবার যেমন বাড়িটার ক্ষেত্রে ছিল, বাড়িটা তো তোমার হাতছাড়া হয়ে যাবে না, বাড়িটা ভাড়াটিয়া আছে, সে বাড়িটা ব্যবহার করবে এবং অতিরিক্ত কিছু টাকা দেবে। ঠিক একই রকম আমরা যদি কিছু টাকা কাউকে দিয়ে রাখি বা ব্যাংকে দিয়ে রাখি, তাহলে ব্যাংক বা সেই সংস্থা বা সেই ব্যক্তি টাকাটা ব্যবহার করবে এবং সেই টাকাটাও আমারই থাকবে এবং কিছু বাড়তি উপরি পাওনা যাকে বলে সেটা আমরা পেয়ে থাকবো। এটাকে বলে সুদ। বুঝেছ? এখন এই সরল সুদ কষা সম্পর্কিত কয়েকটি বিশেষ শব্দ আমাদেরকে জানতে হবে। সেই শব্দগুলি হলো উত্তমবর্ণ, অধমবর্ণ, সুদ, আসল, সুদের হার, সুদের হার, এরপর হচ্ছে সুদাসল, ঠিক আছে? উত্তমবর্ণ, অধমবর্ণ, সুদ, আসল, সুদের হার, সুদাসল। আচ্ছা, উত্তমবর্ণ প্রথমে আসে। উত্তমবর্ণ কি এবং অধমবর্ণ কি? মনে করো এ একটি ব্যক্তি বা সংস্থা, এ কিছু টাকা দিচ্ছে বি কে, তাই তো? তাহলে এ যদি বি কে টাকা দেয়, এখান থেকে এইদিকে টাকা গেল, তাই তো? তাহলে এ যদি বি কে দেয়, তাহলে এর কাছে বি হচ্ছে ঋণী, বি ঋণ নিয়েছে, তাই তো? তাহলে বি কে আমরা বলবো অধমবর্ণ আর এ কে বলবো উত্তমবর্ণ। এ হচ্ছে উত্তমবর্ণ, যাকে ইংরেজিতে কি বলে? ক্রেডিটর। আর বি কে বলে অধমবর্ণ বা ডেবিটর। তাহলে উত্তমবর্ণ অধমবর্ণ বুঝতে পারলে? এ এবং বি যে কোনো ব্যক্তি বিশেষ হতে হবে এরকম কোনো মানে নেই। এ এবং বি দুজনেই কোনো ব্যক্তি হতে পারে, দুজনই কোনো সংস্থা হতে পারে, দুজনের মধ্যে একজন কোনো ব্যক্তি একজন সংস্থা হতে পারে, ঠিক আছে? প্রথম জন ব্যক্তি দ্বিতীয় জন সংস্থা যেমন হতে পারে, উল্টো হতে পারে। এ সংস্থা একটা এবং বি একটা ব্যক্তি। যেমন উদাহরণস্বরূপ ব্যাংক। ব্যাংকের ক্ষেত্রে কি হবে? এ বি কে দিচ্ছে, অর্থাৎ মনে করো আমি টাকা রেখেছি ব্যাংকে, তাহলে আমি যেহেতু ব্যাংকে টাকা রেখেছি, অতএব আমি হলাম এক্ষেত্রে ব্যক্তি এবং ব্যাংক টাকাটা নিয়েছে, রেখেছে, তার মানে ব্যাংক হলো ঋণী, সেক্ষেত্রে ব্যাংক হচ্ছে অধমবর্ণ, ঠিক আছে? এখন উত্তমবর্ণ অধমবর্ণ ব্যাপারটা তোমরা বুঝলে। এবার হচ্ছে সুদ কি? সুদ আগেই তোমাদেরকে বললাম, আশা করি বুঝেছিলে যে সুদ হচ্ছে বাড়তি টাকাটা। তাহলে আমি কিছু টাকা যখন ব্যাংকে রাখবো গচ্ছিত, সেই টাকাটার জন্য কিছু বাড়তি টাকা পাবো। যে টাকাটা আমরা গচ্ছিত রাখবো ব্যাংকে সেটাকে বলে আসল,
এবং সেটা রাখার দরুন নির্দিষ্ট সময় পরে আমরা যে বাড়তি উপরি পাওনাটা পাবো সেটা হচ্ছে সুদ। তাহলে আসল হচ্ছে যে টাকাটা আমরা জমা রাখবো, তাহলে তাকে বলে আসল, অনেকে এটাকে মূলধনও বলে থাকে। ঠিক আছে, আসল বা মূলধন অর্থাৎ যে মূল টাকাটা আমি রাখলাম, অর্থাৎ যে টাকাটা আমার রইলই, আমি বাড়তি টাকা পাবো ঠিক আছে, কিন্তু আমার রাখা টাকাটা তো কোথায় যাবে না, তো সেই টাকাটাও আমি ফেরত পাবো, সেটা হচ্ছে মূলধন। এবং তার দরুন যেটা বাড়তি টাকা সেটা হচ্ছে সুদ। ঠিক আছে, এবার সুদের হার কি, এবার কি হারে সুদ দেবে? আমি ব্যাংকে টাকাটা তো রাখলাম, ব্যাংক ঠিক কত দেবে, যত খুশি দেবে, আমি ইচ্ছে মতো বলবো, সে ইচ্ছে মতো বলবো, এরকম নয়। তাহলে একটি চুক্তি বা সরকারি কোনো একটা নির্দিষ্ট নিয়ম হয়ে থাকবে। তাহলে সেইটাকে হচ্ছে, সেই হিসেবটাকে হচ্ছে সুদের হার। অর্থাৎ এখানে সুদের হারটা আমরা সাধারণত বার্ষিক হিসেব করে থাকি, তবে এটা অনেক সময় 6 মাস, মানে সুদটার যেটা ওরা দেবে, যে অধমর্ণ সে যে টাকাটা দেবে সেই টাকাটা 6 মাস পরেও দিতে পারে, 1 বছরেও দিতে পারে, পরেও দিতে পারে, আবার ত্রৈমাসিকও হতে পারে, 3 মাস পর পর দিচ্ছে। কিন্তু ঘটনাটা হলো যে কি হারে দেবে। এই কি হারে দেওয়ার জন্য আমরা ঠিক করি যে 100 টাকা যদি আমরা জমা রাখি তবে 1 বছর পরে কত টাকা পাবো, সেটা ওই নির্দিষ্ট অনুযায়ী 6 মাসে আমাদেরকে হিসাব করতে হবে, 3 মাসে হিসাব করতে হবে, 2 বছরে হিসাব করতে হবে, সময় যায় থাক। কিন্তু বলে দেওয়া থাকবে প্রথম যখন হার বলতে, তখন হচ্ছে বার্ষিক সুদের হার। ধরা যাক বার্ষিক সুদের হার, বার্ষিক সুদের হার, বার্ষিক সুদের হার 5%। এটার মানে হচ্ছে যে আসল যদি 100 টাকা হয়, সময় সেক্ষেত্রে 1 বছর হয়, মানে 1 বছরের জন্য যদি আমার টাকাটা থেকে থাকে, তাহলে সুদটা পাওয়া যাবে কত না 5 টাকা। এবার স্বাভাবিকভাবে এই আসল যদি 100 টাকার জায়গায় 200 টাকা হয়, তাহলে যে সুদটা পাচ্ছিলাম সেটাও তার দ্বিগুণ পাবো। বা সময়টা 1 বছর ধরে রেখেছিলাম, আমি যদি 2 বছর ধরে রাখি তাহলে অবশ্যই সেটাও ডবল পাবো। তাহলে এইভাবে নির্দিষ্ট ওই অনুপাতে, অর্থাৎ সময় এবং আসলের অনুপাতে এই সুদের পরিমাণটা বৃদ্ধি পেতে পারে। কিন্তু সুদের হার যখন আমরা বলবো তখন সেটা হচ্ছে বার্ষিক সুদের হার, এইভাবে সাধারণত লেখা থাকে। ঠিক আছে, এরপর তাহলে সুদের হার হলো। এবার সুদাসল, সুদাসলটা কি? আমি যখন টাকাটা, ওই অতিরিক্ত টাকাটা ফেরত নেব, তখন যদি আমরা মূলটাও নিতেই পারি, তা মূলটা যদি নিয়ে নিই তাহলে মূল প্লাস সুদ নিয়ে আমার যে মোট টাকাটা আমি পাবো সেটা হচ্ছে সুদাসল। তাহলে সুদাসল হচ্ছে সুদ প্লাস আসল। সুদাসল হচ্ছে, আমরা সন্ধি বিচ্ছেদ করলে এটাকে পাবো সুদ যুক্ত আসল। অর্থাৎ মূলধন যে টাকাটা ছিল সেটা এবং তার সঙ্গে উপরি পাওনা যেটা, সেটা হলো সুদাসল। ঠিক আছে, এখন আমরা এগুলোর সম্পর্কটা জানবো, যে এই যে এগুলো বলছিলাম, আসল, সুদ, সময়, সুদাসল ইত্যাদি, এদের মধ্যে একটা সম্পর্ক আছে। কিরকম ভাবে দেখো, সম্পর্কটা আমরা আগে স্থাপন করি। প্রথমে আমরা জানি যে বার্ষিক সুদের হার, এটাকে ধরলাম আর, বার্ষিক সুদের হার আর পার্সেন্ট, অর্থাৎ শতকরা 100 টাকা যদি আমি রাখি তাহলে 1 বছর পরে আর টাকা ওর জন্য আমরা ফেরত পাবো, এক্সট্রা উপরি পাওনা হিসেবে। আচ্ছা, এটা হলো বার্ষিক সুদের হার। আসল তার মানে 100 হলে, কিন্তু আসল যেটা সত্যিকারের আসল যে টাকাটা দেখেছি সেটা মনে করো পি, তাহলে আসল হচ্ছে পি। ঠিক আছে, অবশ্যই টাকাতে আমরা সব হিসেব করছি পি টাকা। সময়, যতদিন ধরে আমরা টাকাটা রাখবো, সময় হচ্ছে মনে করো টি। ঠিক আছে, সুদ হচ্ছে আয়, সুদকে আমরা এক্ষেত্রে ধরে নিচ্ছি আয়। ঠিক আছে, সুদাসল
এটাকে আমরা ধরছি বড় হাতের এ, কেননা সুদাসলকে ইংরেজিতে অ্যামাউন্ট বলে, সেই হিসেবে এটাকে বড় হাতের এ ধরা হলো। পি ফর প্রিন্সিপাল আসল, টি ফর টাইম, আই ফর ইন্টারেস্ট, এ ফর ক্যাপিটাল, এ ফর অ্যামাউন্ট। ঠিক আছে, এখন এটা আমরা ঐকিক নিয়মে যদি এরকম করি যে R% বার্ষিক সরল সুদের হার, তার মানে 100 টাকার 1 বছরের সুদ, 100 টাকার 1 বছরের সুদ, ঠিক আছে, হচ্ছে R টাকা, এই তো 100 টাকার 1 বছরের সুদ R টাকা। খুব সাধারণ ঐকিক নিয়ম আমরা বলতে পারি যে 1 টাকার 1 বছরের সুদ হচ্ছে R ভাজিত 100 টাকা। তাহলে পি টাকা যদি রাখি, পি টাকার 1 বছরের সুদ PR বাই 100 টাকা। তাহলে পি টাকা যদি টি বছর ধরে থাকে, পি টাকার টি বছরের সুদ হচ্ছে PRT বাই 100। তাহলে এটাই তো আয়, পি টাকা টি বছর ধরে থাকলে যে আমরা সুদটা পাবো সেটা চাই। তাহলে আই ইকুয়ালস টু PRT বাই 100। ঠিক আছে, তাহলে আই ইকুয়ালস টু PRT বাই 100, এটা সুদ। তাহলে আসল ছিল পি আর সুদ হলো এইটা। তাহলে সুদাসল যেটা, সুদাসল বা অ্যামাউন্ট বা এ ইকুয়ালস টু কি হবে, পি প্লাস PRT বাই 100। তার মানে এখান থেকে আমি পি কমনও নিতে পারি, তাহলে কি হবে 1 প্লাস R ইন্টু টি বাই 100। এবার হচ্ছে আমরা গাণিতিক সমস্যাগুলোর ক্ষেত্রে প্রথমেই আমাদের কাজ হচ্ছে যে আসল কোনটা, সুদের হার কোনটা, সময় কোনটা, ঠিক আছে, যে যে তথ্যগুলো দেয়া থাকবে সেই তথ্যগুলোকে প্রথমে লিপিবদ্ধ করা, অর্থাৎ গিভেন ডেটা বা আমাদের যে তথ্য দেওয়া হয়েছে সেই তথ্যগুলো কি সেগুলো আগে লিখে নেব। লেখার পরে দেখব কোনটা অজানা আছে এগুলোর মধ্যে, যেটা অজানা আছে সেটাকে কোশ্চেন মার্ক রাখবো এবং তারপরে সেই অনুযায়ী আমরা এই সূত্রটাকে প্রয়োগ করেও সমাধান করতে পারি। আমরা অবশ্যই ঐকিক নিয়মে সমাধান করতে পারি, তবে দশম শ্রেণীতে উঠে আমরা ঐকিক নিয়মে না করে, কারণ ঐকিক নিয়ম তোমরা নিচু ক্লাসে অলরেডি শিখে গেছো, অতএব আমরা সূত্র প্রয়োগ করব, সরাসরি সূত্র প্রয়োগ করে খুব সহজে এবং দ্রুত আমরা সমাধান করতে পারবো। অজানা যেটা থাকবে সেটাকে তোমরা কিছু একটা ধরেও নিতে পারো, প্রয়োজন হলে নিয়ে বীজগাণিতিক নিয়মে সমাধান করতে পারো, অথবা অন্যভাবে আমাদেরকে উল্টো পথে লিখে আমরা ঐকিক নিয়মও সমাধান করতে পারবো। তবে আমি বলবো যে ঐকিক নিয়মের চেয়ে দশম শ্রেণীতে উঠে তোমরা এই সূত্র প্রয়োগ করে সরাসরি সমস্যার সমাধান করতে চেষ্টা করবে। ঠিক আছে, একটা গাণিতিক উদাহরণ নেওয়া যাক। একটি তাঁত সমবায় সমিতি যন্ত্রচালিত তাঁত ক্রয় করার সময় 15,000 টাকা ধার করে। 5 বছর পর সেই ধার শোধ করতে সমিতিকে 22,125 টাকা দিতে হলো। ব্যাংকের বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করো। তাহলে সমস্যাতে দেওয়া তথ্যগুলিকে আমরা লিপিবদ্ধ করলাম এইভাবে। আসল পি হচ্ছে 15,000 টাকা, সময় টি হচ্ছে 5 বছর, কারণ 5 বছর ধরে টাকাটা ছিল। সুদাসল বা একে অনেকে সবৃদ্ধিমূল্য বলে থাকে, সুদাসলে হচ্ছে 22,125 টাকা এবং বার্ষিক সুদের হার যেটা আমাদেরকে বের করতে বলা হয়েছে। তাহলে এইভাবে আমরা তথ্যগুলোকে প্রথমে লিপিবদ্ধ করব, এরপর আমরা সূত্রের প্রয়োগ করব সরাসরি। আচ্ছা, এখানে এই সমস্ত গাণিতিক সমস্যাগুলি যদিও অনেকভাবে করা যায়, ঠিক আছে, কিন্তু আমি একটি ধরনের এখানে পদ্ধতি দেখাচ্ছি। এর মানে এই নয় যে এই পদ্ধতিতেই করতে হবে, তবে মূলত আমরা সূত্র প্রয়োগ করে করার চেষ্টা করব। তাতে কি হবে, দ্রুত গতিতেও হবে সমাধান এবং সমাধানটা অপেক্ষাকৃত সহজ হবে, লিখতে কম হবে। আচ্ছা, তাহলে দেখো বার্ষিক সুদের হার বার করতে বলেছে, যেটা হচ্ছে আমরা জানি সেটাকে আমরা আর ধরি, এটা বের করতে হবে। এখন আমরা জানি যে সবৃদ্ধিমূল বা সুদাসল এ সমান
পি প্লাস সুদটা মানে পিআরটি বাই 100। তুমি ইচ্ছে করলে এখান থেকে সুদ আসল থেকে এটাকে বাদ দিয়ে এ মাইনাস পি করে সুদটা বার করে নিয়ে পিআরটি বাই 100 এই সূত্র প্রয়োগ করতে পারো, অথবা এখান থেকে পি কমন নিয়ে তারপরে মানগুলো বসিয়ে দাও। যেভাবেই করো না কেন আলটিমেট আমাকে মানগুলো এখানে বসিয়ে নিতে হবে। তাহলে এ মাইনাস পি মানে হচ্ছে কি সবৃদ্ধি মূল বা সুদ আসল থেকে আসল বাদ দিলাম, তার মানে এটাই তো সুদ। তাহলে এ হচ্ছে কত 22,125, 22,125, এটা কত 15,000, সমান পি মানে 15,000 ইন্টু আর যেটা আমাদেরকে বের করতে বলা হয়েছে ইন্টু সময় যেটা 5 বছর ডিভাইডেড বাই 100। তাহলে এখান থেকে আমরা সহজেই সমাধান করতে পারবো। এটা বিয়োগ করলে কত হয় দেখো, 7,125 সমান এখানে দুটো শূন্য কেটে দাও, 100 দিয়ে কাটাকুটি যাবে, তার মানে 150 গুণিত 5 গুণিত আর। ঠিক, তাহলে আর কত হবে, আর সমান 7,125 গুণিত 7,125, এটা নিচে আসবে এই পাশে গেলে, আমি একবারই লিখে দিলাম, তোমরা এটা সহজেই করতে পারবে। ঠিক আছে, তাহলে এটা কাটাকুটি গেলে এবার কত আসে, ঠিক আছে। এরপরে আবার এটা 5 দিয়ে 30, 15 দিয়ে এটা সরাসরি কেটে যাবে, 15 ইন্টু 19 তাই তো 285, তাহলে এটা আমরা কেটে দিলাম, সরাসরি 19 এলো। তাহলে আর হচ্ছে কত 19/2% বা 9.1/2%। যাই হোক, এটা একটা জাস্ট উদাহরণ দেখালাম। বইয়ে অনেক সমস্যা আছে এবং বিভিন্ন ধরনের সমস্যার নানা রকম সমাধান হবে এবং সেগুলো সমস্ত এই স্বল্প পরিসর ভিডিওতে এগুলো প্রত্যেকটা সমস্যার সমাধান দেখানো যদিও সম্ভব নয়, কিন্তু হ্যাঁ কমেন্ট বক্সে তোমরা আমাকে লিখে পাঠালে অবশ্যই আমি সমাধান করে তোমাদেরকে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এই পর্যন্ত হলো সরল সুদ কষা, এটা একটা জাস্ট উদাহরণ দেখানো হলো, কিন্তু যে কোনো ধরনের প্রশ্নেই মূল বিষয়টা হচ্ছে যে আমাকে এই তথ্যগুলোর মধ্যে একটি অজানা থাকবে এবং বাকি সমস্ত তথ্য জানা থাকবে এবং আমরা সেখানে জানা তথ্যগুলোর মানগুলি এখানে সূত্রে বসিয়ে দেব এবং অজানাটার মান আমরা সহজেই বের করতে পারবো। তাহলে আমার প্রিয় ছাত্রছাত্রীরা আজ এই পর্যন্ত, এরপর আবার ফিরে আসবো নতুন বিষয় নিয়ে নতুন আঙ্গিকে। সেই ভিডিওগুলি সম্পর্কে জানতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশানে সিলেক্ট করবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও মূল্যবান মতামতের আশায় রইলাম। আবার দেখা হবে।